দেশের টাকা দেশে রাখতেই বাংলাদেশ বিমানের ফ্লাইটে নিউ ইয়র্কে এসেছি। সমালোচনার কড়া জবাব প্রধানমন্ত্রীর। বিএনপি জামায়াতের টাকায় অপপ্রচার চালাচ্ছে একটি মহল। আগামী বছরের জুনেই পদ্মা সেতু উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, জানালেন ওবায়দুল কাদের। ঢাকা আশুলিয়ায় এলিভেটেড এক্সপ্রেসওয়ের পরীক্ষামূলক কাজ শুরু। মধ্য নভেম্বরে এসএসসি ও ডিসেম্বরের শুরুতে এইচএসসি পরীক্ষা নেয়ার প্রস্তুতি, জানালেন শিক্ষামন্ত্রী। ৩ সপ্তাহ পর শুরু প্রাক প্রাথমিকের ক্লাস। দেখছিলেন শিরোনাম প্রবাসের সময়ের সঙ্গে আছে আমি ফারজানা মুমু। দেশের টাকা দেশে রাখতেই বাংলাদেশ বিমানের ফ্লাইট নিয়ে নিউ ইয়র্ক সফরে গিয়েছেন জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি জামায়াতের টাকায় বিদেশ থেকে দেশের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। নিউ ইয়র্কের স্থানীয় সময় শুক্রবার বিকেলে এক নাগরিক সভায় একথা বলেন শেখ হাসিনা। তিনি প্রশ্ন তোলেন, বিদেশে পালিয়েও তারেক রহমানের বিপুল অর্থের উৎস কোথায়? বিস্তারিত জানাচ্ছেন দেবাশিস রায়। জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে রাষ্ট্রীয় সফরের পঞ্চম দিনে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ আয়োজিত নাগরিক সভায় যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনার প্রেক্ষাপটে ভার্চুয়াল এই সভায় টেক্সাস, ক্যালিফোর্নিয়া, সান ফ্রান্সিসকো, ওয়াশিংটন ডিসি সহ বিভিন্ন অঙ্গরাজ্যের নেতাকর্মীরা সংযুক্ত ছিলেন অনলাইনে। হোটেল লোটে নিউ ইয়র্ক প্যালেসের ভার্চুয়াল সভাকক্ষ থেকে এতে যোগ দেন শেখ হাসিনা। বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, এত উন্নয়নের পরও বিদেশে বসে দেশের ভাবমূর্তি নষ্ট করার অপচেষ্টা করছে স্বাধীনতা বিরোধীরা। কেউ কেউ আমি দেখি সমালোচনা করে দূরদেশে বসেই বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করা। আমরা বৈধ আর অবৈধ যাই হই আজকে ডিজিটাল বাংলাদেশ করে দিয়েছি বলেই তো সেই সুযোগটা পাচ্ছে। এতই যদি তাদের নীতি আদর্শ থাকে তা আমাদের করা এই সমস্ত ডিজিটাল পদ্ধতি ব্যবহার করে কেন? আজকের বাংলাদেশ নিয়ে যারা বিদেশে ভাবমূর্তি নষ্ট করতে চায় এরা আসলে বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না, এরা বাংলাদেশের সর্বনাশে বিশ্বাস করে। সম্প্রতি নিউ ইয়র্ক সফর নিয়ে নানা সমালোচনারও খোলামেলা জবাব দেন শেখ হাসিনা। আমি বললাম যে আমরা অন্য এয়ারলাইন্সকে টাকা না দিয়ে আমরা আমাদের বিমান নিয়ে আসবো, কারণ ওরা তো দেশেও বসে আছে, কাজে আমাদের সাথে আসলো, টাকাটা আমাদের দেশে ঘরেই থাকলো, বিমানই পেলো। আর তাছাড়া জেএফকে ল্যান্ডিং করার প্র্যাকটিসটাও হয়ে গেল। সফরের নামে টাকা পাচারের মিথ্যাচারেরও জবাব দেন প্রধানমন্ত্রী। আমি শুনলাম কেউ কেউ বলেছে আমরা কি কত বস্তা না কত ট্রাঙ্ক বৈদেশিক মুদ্রা নিয়ে নাকি বিমানে এসেছি। তো যারা এই কথাগুলি বলেছে তারা যখন বিষয়টা জানে তো সেই ট্রাঙ্কগুলি গেল কোথায়, রাখলাম কোথায়, কি সেটা একটু তারা খোঁজটা দিই। পুরো জিয়া পরিবার ক্ষমতাকে নিজেদের ভোগ বিলাসে ব্যবহার করেছেন বলেও অভিযোগ বঙ্গবন্ধু কন্যার। খালেদা জিয়া ক্ষমতায় থাকতে প্রায় 150 সুটকেস নিয়ে চলে গিয়েছিল সৌদি আরবে। সেখানে লকার ভাড়া করে 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 অনেক জিনিস নাকি রেখে এসেছিল, শোনা যায়। নিজের চোর দেখে সবাইকে ওরকমই মনে করে। শেখ হাসিনা প্রশ্ন তোলেন, বিদেশে পালিয়েও খালেদা পুত্রের বিপুল অর্থের উৎস কোথায়? আমরা সেভাবেই এসেছি, হাবিতা ঘর থেকে আসি নাই যে একটা দেখলেই লাভ দিয়ে পড়বো, যেটা খালেদা জিয়ার ক্ষেত্রে হয়েছে, জিয়ার ক্ষেত্রে হয়েছে, তাদের ছেলে মেয়েদের ক্ষেত্রে হয়েছে। তিনি জানান, পৃথিবীতে প্রথমবারের মতো কোনো রাজনৈতিক নেতা হিসেবে জাতির পিতার নামে জাতিসংঘ সদর দপ্তরে গাছ লাগানো হয়েছে। অনেক যাদের ভালো লাগে নাই তারা যেন ওই গাছের নিচে না বসে কোনোদিন। দেবাশিস রায়, সময় সংবাদ। তাদের বসতে দিয়েছে। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে যোগদান শেষে ওয়াশিংটনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে স্থানীয় সময় সকাল 10টায় ওয়াশিংটন বিমানবন্দরে পৌঁছান তিনি। যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ শহীদুল ইসলাম ডালাস বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। এর আগে স্থানীয় সময় সকাল 9টা 15 ওয়াশিংটন ডিসির উদ্দেশ্যে জন এফ কেনেডি বিমানবন্দর ত্যাগ করেন। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাবাব ফাতিমা প্রধানমন্ত্রীকে বিদায় জানান। 1 অক্টোবর প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।
আগামী বছরের জুনেই পদ্মা সেতু উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার দুপুরে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের পরীক্ষামূলক নির্মাণ কাজের উদ্বোধন করে একথা জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। 2026 সালে শেষ হবে নির্মাণ কাজ। প্রকল্পের কাজ শুরু হওয়ায় খুশি স্থানীয় জনগণ। এসআজুলের রিপোর্ট, ছবি তুলেছেন হারুনুর রশিদ। রাজধানীর বিমানবন্দর থেকে কুতুবখালী পর্যন্ত নির্মাণাধীন এলিভেটেড এক্সপ্রেসওয়ের সঙ্গে এবার যোগ হতে যাচ্ছে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে, যা এক সুতোয় যুক্ত করবে মূল রাজধানীর বাইরে যোগাযোগের নতুন উড়ন্ত পথ। কথা ছিল 2017 সালে শুরু হয়ে 2021 সালে শেষ হবে এই প্রকল্পের কাজ, কিন্তু অর্থায়ন ও নকশা জটিলতায় দেরি হয় কাজ শুরু করতে। প্রায় 17,000 কোটি টাকার কাজে চীন দিচ্ছে 11,000 কোটি টাকা। অনিশ্চয়তা কেটে যাওয়ায় খুশি স্থানীয়রা। তেল খরচ, গ্যাস খরচ কম হবে, তাড়াতাড়ি যেতে পারবো, 2টা টিপ বেশি মারতে পারবো। রাস্তা যেন না ভাঙ্গা, ঠিক আছে, সরকার সবসময় যেন এগুলো খেয়াল রাখে। রাজধানীর বিমানবন্দর থেকে ডিইপিজেড পর্যন্ত 24 কিলোমিটার এক্সপ্রেসওয়ের ফলে উত্তরাঞ্চল থেকে আসা গাড়ি ঢাকার ভেতর প্রবেশ করার প্রয়োজন হবে না। শহরের বাইরের গাড়িগুলো আর শহরের ভিতর ঢুকবে না, এটা ফ্লাইওভার দিয়ে চলে যেতে পারবে, যানজট কম হবে। ট্রাকগুলি দিনের বেলায় প্রবেশ করতে পারে না, ট্রাকগুলি তখন উপর দিয়ে আমাদের এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে চলে যাবে, যার ফলে অর্থনৈতিক যে কর্মকাণ্ড সেটা আরো বেগবান হবে। প্রকল্পের টেস্ট পাইলের উদ্বোধন করে সেতুমন্ত্রী জানান, সরকারের মেগা প্রকল্পগুলো এগুচ্ছে পরিকল্পনা মতোই। জুনের মধ্যেই আমরা পদ্মা সেতুর নির্মাণ প্রক্রিয়া শেষে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা। তরুণ প্রজন্মের ড্রিম প্রজেক্ট মেট্রো রেল প্রকল্প এমআরটি লাইন 6ও আগামী বছর সমাপ্ত হওয়ার কথা। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের এই প্রকল্পটির কাজ শেষ হবে 2026 সালে জুন মাস। এই এক্সপ্রেসওয়ের সুবিধা পেতে হলে টোল দিতে হবে গাড়ি চালকদের। দেশের যোগাযোগ ব্যবস্থার অভূতপূর্ব যে উন্নয়ন, সেখানে নতুন মাইলফলক যোগ করতে যাচ্ছে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে। এর ফলে দেশের উত্তর, পশ্চিম ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের 30টি জেলার মানুষজন ঢাকার ভিতরের যানজট এড়িয়েই সহজে যোগাযোগ তৈরি করতে পারবেন, যা পরোক্ষভাবে দেশের জিডিপিতে যোগ করবে 0.21 ভাগ। এহসান জুয়েল, সময় সংবাদ, আশুলিয়া, ঢাকা। রাজধানীর গুলশান বনানীর মতো অভিজাত এলাকায় গাড়ি প্রবেশে বসবে অতিরিক্ত ট্যাক্স, এমন পরিকল্পনার কথা জানালেন উত্তর সিটির মেয়র। যদিও যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, গণপরিবহন সহজলভ্য না করে এমন সিদ্ধান্ত আত্মঘাতী। রাজধানীর রাস্তায় অসহনীয় যানজটে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা এখন নিত্যদিনের বিষয়। আর ফুটপাত যেন বাহারি পণ্য সাজানোর পাত্র। এই যখন ঢাকার রাস্তার অবস্থা, তখন যানজট রোধে নতুন এক পরিকল্পনার কথা জানালো উত্তরের নগর কর্তৃপক্ষ। শনিবার সকালে রাজধানীর মালিবাগে বিশ্ব ব্যক্তিগত কারমুক্ত দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য পদযাত্রার আয়োজন করা হয়। অনুষ্ঠানে মেয়র বলছেন, ব্যক্তিগত গাড়ির আধিক্য আর ফুটপাত দখলে থাকায় রাজধানীর যানজট কমানো যাচ্ছে না। খুব শিগগিরই গুলশান বনানীর মতো অভিজাত এলাকায় ব্যক্তিগত গাড়ি প্রবেশ করালে দিতে হবে অতিরিক্ত ট্যাক্স। ফুটপাতের মধ্যে ব্যবসা পরিচালনা হচ্ছে, পুলিশ তখন বলে যে এটা আমরা না, এটা রাজনৈতিক ব্যক্তিরা করে। আবার পুলিশ বলে যে এরা কাউন্সিলর জড়িত। আবার যখন কাউন্সিলরকে বলি তখন কাউন্সিলর বলে না, এখানে পুলিশরা জড়িত। এটি কিন্তু একটা খেলা চলছে। এক একটি পরিবারে বাবার গাড়ি, স্ত্রীর গাড়ি, সন্তানের গাড়ি। অভিজাত এলাকায় যখন কোনো গাড়ি ঢুকবে তাদেরকে রাস্তার এক্সট্রা ট্যাক্স দিয়ে তারপরে তাদের ঢুকতে হবে। যদিও যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, গণপরিবহনের সার্বিক উন্নয়ন ও সহজলভ্যতা নিশ্চিত না করেই এমন সিদ্ধান্ত হবে আত্মঘাতী। যে সমস্ত দেশ এই ধরনের পদ্ধতিগুলো ব্যবহার করেছে, তারা কিন্তু প্রথমে তাদের গণপরিবহন ব্যবস্থাটাকে ভালো করেছে। দেখা যাচ্ছে আমরা ব্যক্তিগত গাড়িকে নিরুৎসাহিত করার অনেক চিন্তা করছি, কিন্তু এদিক দিয়ে যে আমার গণপরিবহন ব্যবস্থাটা ক্রমান্বয়ে ধসে যাচ্ছে, আমার যে বাসের সংখ্যা কমে যাচ্ছে, কোনো কোয়ালিটি নেই, কোয়ান্টিটিও নেই, সেদিকে কিন্তু নজর দিচ্ছি না। দ্রুত বাস রুট বিন্যাস করে তা শৃঙ্খলায় আনার তাগিদ বিশেষজ্ঞদের। বাস রুট ফ্র্যাঞ্চাইজি যদি হয়ে যায়, আমরা সুফলটা পাবো। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। এসএসসি নভেম্বরের মাঝামাঝি এবং এইচএসসি পরীক্ষা ডিসেম্বরের শুরুতে নেওয়ার প্রস্তুতি চলছে, জানিয়েছেন শিক্ষামন্ত্রী। এছাড়া প্রাক প্রাথমিকের স্কুল খোলার সিদ্ধান্ত আসতে পারে 3 সপ্তাহ পর। এদিকে শর্ত মেনে সশরীরে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম চালানোর অনুমতি দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন।
করোনা মহামারীর কারণে ১.৫ বছর পর চলতি মাসের ১২ তারিখে দেশ জুড়ে শুরু হয় শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম। আবারও শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে ওঠে প্রাঙ্গণ। এরই ধারাবাহিকতায় মধ্য নভেম্বরে এসএসসি ও ডিসেম্বরের শুরুতে এইচএসসি পরীক্ষা নেওয়ার পরিকল্পনা করছে শিক্ষা মন্ত্রণালয়। শনিবার রাজধানীর শিল্পকলায় এক অনুষ্ঠান শেষে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী জানান, প্রাক প্রাথমিকে শিশুদের স্কুলে যাওয়ার বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে ৩ সপ্তাহ পর। বাচ্চাদেরকে এই মুহূর্তে আমরা আনতে চাচ্ছি না, প্রাক প্রাথমিক বাড়িতে থাকুক, আপাতত আমরা আবার সিদ্ধান্ত নেব। ৩ সপ্তাহ পার হোক, নভেম্বর এবং ডিসেম্বরে আমাদের ডেট আমরা ঠিক করছি। আর মধ্য নভেম্বরে এসএসসি এবং ডিসেম্বরের গোড়ায় এইচএসসি। শিক্ষামন্ত্রী বলেন, কোন প্রতিষ্ঠানের সংক্রমণ বেড়ে গেলে নির্দ্বিধায় তা বন্ধ করে দেওয়া হবে। যেই শিক্ষার্থীরা সোশ্যাল মিডিয়াতে খুব লিখছে এখানে আক্রান্ত ওখানে আক্রান্ত, আমরা এখন পর্যন্ত কোথাও সত্যতা কিন্তু পাইনি। কোথাও যদি আমরা মনে করি সংক্রমণ ছড়িয়ে পড়বার কোনো আশঙ্কা আছে, শিক্ষা প্রতিষ্ঠান যদি প্রয়োজন হয় আমরা বন্ধ করে দেব। এদিকে শর্ত মেনে সশরীরে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম চালানোর অনুমতি দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। শুক্রবার কমিশনের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশ্ববিদ্যালয়গুলো নিজ ব্যবস্থাপনায় যথাযথ স্বাস্থ্যবিধি মানার পাশাপাশি শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীদের অন্তত 1 ডোজ টিকা অথবা টিকার রেজিস্ট্রেশন নিশ্চিত করতে হবে। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। ঘর ভাড়া, শিক্ষকদের বেতন সহ বিভিন্ন খরচ মেটাতে না পারায় চট্টগ্রাম বিভাগে 1000 কিন্ডারগার্টেন স্কুল বন্ধ হয়ে গেছে। সেই সঙ্গে বেতন না পাওয়ায় কয়েক হাজার শিক্ষককে মানবেতর জীবন যাপন করতে হচ্ছে। বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। নগরীর বিশ্ব রোড এলাকার ফরেস্ট হিল ইন্টারন্যাশনাল স্কুলটি একসময় শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত থাকত, কিন্তু করোনা মহামারীর কারণে ঘর ভাড়া, শিক্ষকদের বেতন দিতে না পারায় বন্ধ করে দিতে বাধ্য হয় প্রতিষ্ঠানটি। একইভাবে ভীষণ ইন্টারন্যাশনাল বিদ্যালয়টিতে 400-র বেশি শিক্ষার্থী ও 18 জন শিক্ষক ছিল। 12 সেপ্টেম্বর সরকারি স্কুল কলেজ খুলে দিলেও আর্থিক সংকটের কারণে বিদ্যালয়টি আর খুলতে পারেনি। করোনা মহামারীতে চট্টগ্রাম বিভাগে শুধু বন্ধ হয়ে গেছে 1000 কিন্ডারগার্টেন শিক্ষা প্রতিষ্ঠান। দীর্ঘ আজকে 18 মাস ধরে প্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে দেখা যাচ্ছে যে আমরা ঘর ভাড়া দিতে পারতেছি না। টিচারদের বেতন আছে, ঘর ভাড়া আছে, গ্যাস বিল আছে, কারেন্ট বিল আছে। এই বিলগুলো আমরা বের না করতে পারার কারণেই আসলে অ্যাকচুয়ালি স্কুলটা বন্ধ করে দিতে বাধ্য হয়েছি। বাচ্চারাও স্কুলে আসতেছে না, আর আপাতত আপনাদের টিউশন ফি বাচ্চারা দিচ্ছে না, এই জন্য আমরা বেতন পাচ্ছি না। যেসব প্রতিষ্ঠান এখনো পাঠদান কার্যক্রম চালিয়ে নিচ্ছে তারাও চলছে অনেকটা খুঁড়িয়ে খুঁড়িয়ে। স্বাভাবিক নিয়মে বেতন না পাওয়ায় মানবেতর জীবনযাপন করছেন শিক্ষকরা। টিচারদেরকে স্যালারি দিতে পারেনি, এখনও প্রায় আমাদের ঘর ভাড়া দিতে পারেনি। অনেক স্কুল, চট্টগ্রামে অনেক স্কুল এই ঘর ভাড়া না দেওয়ার কারণে বন্ধ হয়ে গেছে। সরকার যদি শিক্ষকদের জন্য আর্থিক সহায়তা প্রদান করে এবং আমরা যারা উদ্যোক্তা আমাদেরকে যদি সহজ শর্তে ব্যাংক লোন প্রদান করে, তাহলে আগের মতো আমরা আবার শিক্ষাক্ষেত্রে অবদান রাখতে পারবো। সরকারিভাবে আর্থিক সহায়তা ও সহজ শর্তে ব্যাংক লোন পাওয়া গেলে এ দুরবস্থা কিছুটা কাটিয়ে ওঠা সম্ভব বলে মনে করেন কিন্ডারগার্টেন স্কুল অ্যান্ড কলেজের নেতা। 10 বা 15 জন করেও ধরি, তাহলে 15,000 শিক্ষক চাকরিচ্যুত হয়েছে বা গ্রামে চলে গেছে, ওখান থেকে আসা আর সম্ভব হয় না, এরকম হয়েছে, বিভিন্ন পেশায় চলে গেছে। মহানগরীতে 100-র কম বেশি হবে। চট্টগ্রাম মহানগরীতে 500 কিন্ডারগার্টেন শিক্ষা প্রতিষ্ঠানে 60,000-এর বেশি শিক্ষার্থী পড়াশোনা করে। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। প্রবাসের সময় আরও থাকছে। কক্সবাজারের পর্যটন খাতে বিনিয়োগে আগ্রহী সৌদি সরকার, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা। 138টি পণ্য রপ্তানিতে শুল্কমুক্ত সুবিধা দেওয়ার প্রস্তাব ঢাকার। প্রবাসীদের করোনা পরীক্ষার জন্য হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বসেছে RT-PCR ল্যাব। স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা ল্যাব পরিদর্শন করে জানান, চূড়ান্ত কার্যক্রম শেষে সিভিল এভিয়েশন ফ্লাইট শিডিউল ঠিক করবেন। শনিবার দুপুরে বিমানবন্দরে বসানো ল্যাবগুলো পরিদর্শন করে এ তথ্য জানান তিনি। এদিকে রিটার্ন টিকিটের যাত্রীরা সময় মতো ফেরা নিয়ে রয়েছেন দুশ্চিন্তায়। 3 দিনে দ্রুত কাজ করে করোনা পরীক্ষার জন্য শতভাগ প্রস্তুত করা হয়েছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 1 নম্বর টার্মিনালের ভেতরে বসানো ল্যাব। স্বাস্থ্য অধিদপ্তরের অনুমোদিত 6টি প্রতিষ্ঠানের অধীনে ল্যাব বসানো হয়েছে 12টি। প্রতি 3 ঘন্টায় এসব ল্যাবে পরীক্ষা করা যাবে 1450 জনের নমুনা। শনিবার দুপুরে ল্যাবগুলো পরিদর্শনের পর এসব তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর। যেই 6টি প্রতিষ্ঠান এখানে কাজ করবে তারাও সম্পূর্ণভাবে প্রস্তুত, তাদের সমস্ত মেশিনারিজ যা যা লাগবে, বায়োসেফটি লেভেল 2 ল্যাবরেটরি এখানে তৈরি হয়েছে।
তারা সকলেই তাদের সমস্ত যন্ত্রপাতি বায়োসেফটি লেভেল 2 ল্যাবরেটরি করার জন্য যা যা দরকার সমস্ত কিছু এসে ল্যাব ফুললি ইকুইপড। চূড়ান্ত কার্যক্রম শেষে সিভিল অ্যাভিয়েশনকে জানানো হবে ফ্লাইটের বিষয়ে। সিভিল অ্যাভিয়েশন এয়ারলাইন্সগুলোর সাথে সমন্বয় করে ফ্লাইট শিডিউল ঠিক করলে যাত্রীরা পরীক্ষা সাপেক্ষে যেতে পারবেন বলেও জানায় অধিদপ্তর। এই পরীক্ষাটা যেমন চলবে, পাশাপাশি আমরা এয়ারলাইন্সকে জানিয়ে দিব যে ল্যাব প্রস্তুত আছে, তারা ফ্লাইট পরিচালনা করতে পারে। এদিকে ফ্লাইট না থাকায় দুবাই থেকে কয়েক মাস আগে রিটার্ন টিকিট নিয়ে দেশে আসা যাত্রীরা রয়েছেন শঙ্কায়। আমার 7 তারিখে ফ্লাইট, এখন বলতেছে 4 তারিখে ফ্লাইট নাই, এখন আবার যাই অফিসে যাই আবার করতে। 48 ঘন্টা আগে একবার করোনা নেগেটিভ রেজাল্ট সাপেক্ষে ফ্লাইট ছাড়ার আগের 6 ঘন্টার মধ্যে বিমানবন্দরে দ্বিতীয় দফায় করোনা পরীক্ষা করতে হবে যাত্রীদের। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। কক্সবাজারের পর্যটন খাতের উন্নয়নে বিনিয়োগে আগ্রহী সৌদি সরকার। রাষ্ট্রীয় সফর শেষে দেশে ফিরে শনিবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কথা জানান প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। আগামী 10 দিনের মধ্যে ভার্চুয়ালি সৌদি আরব ও বাংলাদেশের মধ্যে G2G চুক্তি হবে বলেও জানান তিনি। সৌদি আরবিয়া আমরা সফর করেছিলাম, G2G PPP এগ্রিমেন্ট যেটা করার কথা ছিল, অনেক দিন থেকে এটা পেন্ডিং আছে। তারা সেই সিদ্ধান্তটা নিয়েছে, তারা এটা সই করবে। ঢাকা থেকে পায়রা রেল পুরো কক্সবাজারের ডেভেলপমেন্টের জন্য সেটাতেও তারা খুব ইন্টারেস্টেড। এখানে ইমিডিয়েটলি যে প্রজেক্টটা তারা ইন্টারেস্টেড আছে সেটা হলো আপনার চট্টগ্রাম বন্দরে যে বে টার্মিনাল হচ্ছে এবং পাতেঙ্গা টার্মিনাল যেটা হচ্ছে। প্রবাসের সময় আরও থাকছে। আফগান পরিস্থিতির সুযোগ যেন কোনো দেশ নিতে না পারে, জাতিসংঘে নরেন্দ্র মোদী। ভ্যাকসিন প্রস্তুতকারক সংস্থাগুলোকে ভারতে এসে টিকা তৈরির আহ্বান। এশিয়ান হাইওয়ের সাসেক 2 প্রকল্প বাস্তবায়িত হলে বদলে যাবে দেশের উত্তরাঞ্চলের মানুষের জীবনযাত্রা। অর্থনীতিতে আসবে আমূল পরিবর্তন, বলছে ব্যবসায়ী সংগঠনগুলো। আর যোগাযোগ বিশেষজ্ঞের মতে এটি বাংলাদেশের সড়ক পথে মাইল ফলক। সাসেক 2 প্রকল্প ঘুরে এসে আরও জানাচ্ছেন ওবায়দুল্লাহ মামুন, ছবি তুলেছেন নুরুল আলম নয়ন। এশিয়ান হাইওয়েতে যুক্ত হতে যাচ্ছে এলেঙ্গা থেকে সিরাজগঞ্জের হাটিকমরুল হয়ে রংপুর পর্যন্ত 190 কিলোমিটার দীর্ঘ সাসেক 2 মহাসড়ক। এটি দেশের প্রথম ডিজিটাল মহাসড়ক। বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে থাকবে উড়াল সড়ক, আন্ডারপাস, ছোট বড় সেতু ও কালভার্ট। আর পুরো প্রকল্পকে নান্দনিক রূপ দিবে সিরাজগঞ্জের হাটিকমরুল ইন্টারচেঞ্জটি। মহাসড়ক ঘিরে গড়ে উঠছে বেসরকারি পিজেড সহ ছোট বড় অসংখ্য শিল্প কলকারখানা। এসব প্রতিষ্ঠান হবে হাজার হাজার মানুষের কর্মসংস্থান। যানজট ও দুর্ঘটনা কমার পাশাপাশি স্বল্প সময়ে পৌঁছানো যাবে উত্তরাঞ্চলের 16টি জেলায়। বর্তমান অবস্থা মনে করেন এখন যে একটু যানজটের বা রাস্তা চলাচলের ত্রুটি দেখা দিচ্ছে, কিন্তু হাইওয়ে হলে পরে এই ত্রুটিটা থাকবে না, জ্যাম থাকবে না, তারপর গাড়ি ঘোড়া খুব ভালোভাবে চলাচল করতে পারবে, মানুষের বেশি সমস্যা হবে না, খুব দ্রুত তাদের গন্তব্যস্থলে পৌঁছাতে পারবে। কৃষি অর্থনীতি ত্বরান্বিত ও রপ্তানি আয় বাড়াতে মহাসড়কটির বিকল্প নেই, বলছেন স্থানীয় ব্যবসায়ী সংগঠনগুলো। এই রাস্তার কাজটা যদি দ্রুত সম্পূর্ণ করা যায় তাহলে আমার মনে হয় যানজটও কমবে, রপ্তানি প্রক্রিয়ায় সব কিছু সহজ হবে এবং বৈদেশিক মুদ্রা বাইরে থেকে আমরা আহরণ করতে সক্ষম হব। বিশেষজ্ঞরা বলছেন আর্থসামাজিক উন্নয়নের পাশাপাশি আন্তর্জাতিক যোগাযোগে যুগান্তকারী ভূমিকা রাখবে মহাসড়কটি। অ্যাক্সেস অর্থাৎ ক্রসিংটা খুব কম হবে, পাশাপাশি সার্ভিস রোড থাকার কারণে লোকাল ভেহিকেলগুলো কিন্তু চলতে পারবে। বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখানে আমরা ইকোনমিক একটা লাইফলাইন যেমন তৈরি হবে, পাশাপাশি হচ্ছে যে এই রাস্তা অর্থাৎ এলেঙ্গা থেকে আমার রংপুর পর্যন্ত যে আমার একটা দুর্ঘটনা ঘটতো এই রাস্তায় এতদিন, সেটা কিন্তু আমরা অনেকাংশে কমিয়ে আনতে পারবো। বাংলাদেশ, ভারত, চীন ও মিয়ানমারের মধ্যে নতুন করে প্রস্তাবিত অর্থনৈতিক করিডোরে যুক্ত হতে যাচ্ছে বাংলাদেশের 8টি মহাসড়ক, যার দৈর্ঘ্য 600 কিলোমিটার। এর মধ্যে এলেঙ্গা থেকে রংপুরের দৈর্ঘ্য 190 কিলোমিটার, যা আগামী 2024 সালের মধ্যে বাস্তবায়িত হবে। আর এই প্রকল্পটি বাস্তবায়িত হলে এখানকার মানুষের জীবনমানের আমূল পরিবর্তন আসবে, বলছেন প্রকল্প সংশ্লিষ্টরা। ওবায়দুল্লাহ মামুন, সময় সংবাদ, সিরাজগঞ্জ। দেখছেন প্রবাসের সময়, সঙ্গে থাকুন। সম্মানিত প্রবাসী, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার যুক্তরাষ্ট্রে নিয়োগ আগমনকে সার্থক সফল করে তোলার লক্ষ্যে এগিয়ে আসুন। জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করুন। নিউ ইয়র্ক স্টেট আওয়ামী লীগ। সফল হোক শেখ হাসিনার আগমন, শুভেচ্ছা স্বাগতম শেখ হাসিনার আগমন।
বঙ্গবন্ধু ফাউন্ডেশন যুক্তরাষ্ট্রের আয়োজনে বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাদার অব হিউম্যানিটি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হবে ২৭ সেপ্টেম্বর সোমবার কুইন্সের ওয়ার্ল্ডস ফেয়ার মেরিনা মিলনায়তনে। অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের চেতনার সকল প্রবাসী আমন্ত্রিত। আমন্ত্রণে ডক্টর খন্দকার মনসুর সভাপতি, আব্দুল কাদের মিয়া সাধারণ সম্পাদক, বঙ্গবন্ধু ফাউন্ডেশন যুক্তরাষ্ট্র। দেখছেন প্রবাসের সময়। ফেসবুকে প্রেমের ফাঁদে ফেলে ধর্ষণ করত সিরিয়াল রেপিস্ট সাগর। জড়িত ছিল কক্সবাজারে হোটেলে তরুণী হত্যাকাণ্ডেও। রাজধানী থেকে তাকে গ্রেফতারের পর সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় র্যাব। চতুর্থ শ্রেণী পাস, একজন ওয়েল্ডিং মিস্ত্রি, কিন্তু উচ্চশিক্ষিত পরিচয়ে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রীসহ ফাঁদে ফেলতেন মাঝবয়সী নারীদেরও। প্রথমে ফেসবুকে বন্ধুত্ব, পরে প্রেম। এক পর্যায়ে তার নির্ধারিত স্থানে ডেকে নিয়ে করতেন ধর্ষণ আর শারীরিক নির্যাতন। সবশেষ গত ২১ সেপ্টেম্বর কক্সবাজারের একটি রিসোর্টে পাওয়া যায় এক তরুণীর মরদেহ। ১৮ সেপ্টেম্বর স্বামী স্ত্রী পরিচয় দিয়ে রুম ভাড়া নিয়েছিলেন সাগর। সে সময় তরুণী সেখানে উপস্থিত ছিলেন না। তিনি ওই রিসোর্টে যান ২০ তারিখ। স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা কিন্তু তার ভিকটিম, এবং তার সাথে এই চ্যাটিংয়ে তারাও কিন্তু তাদেরকে আমরা পেয়েছি। তো এটি একটা আশঙ্কার বিষয় যে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে অসততার কারণে এই ধরনের সিরিয়াল রেপিস্টদের ভিকটিমও কিন্তু হচ্ছে। প্রাপ্তবয়স্কা নারীদেরও তিনি প্রেমের ফাঁদে ফেলে বিভিন্ন জায়গায় নিয়ে যেতেন এবং জোরপূর্বক ধর্ষণ করতেন। শনিবার দুপুরে রাজধানীর সায়েদাবাদ এলাকা থেকে সিরিয়াল রেপিস্ট সাগরকে গ্রেফতারের পর র্যাব জানায়, ঘটনার দিন হোটেল কক্ষে ধস্তাধস্তির এক পর্যায়ে সাগর তার গলা চেপে দেয়ালে আঘাত করলে তরুণী মাটিতে পড়ে যায়। পরে পাশে থাকা গ্লাস দিয়ে তার মাথায় আঘাতের পর আঘাত করে হত্যা করে সে। প্রকৃত অর্থে তিনি ছিলেন একজন ওয়েল্ডিং মিস্ত্রি এবং নারায়ণগঞ্জ জেলার ফতুল্লাতে ওয়েল্ডিংয়ের কাজ করতেন। এখন পর্যন্ত সাগর ১০ থেকে ১২ জন নারীকে অনৈতিক কর্মকাণ্ডে বাধ্য করেছে বলে তথ্য পেয়েছে র্যাব। তার বেশিও হতে পারে। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। মাদক বিরোধী অভিযানে অংশ নিতে গিয়ে প্রাণ হারালেন রংপুর মহানগর পুলিশের এক তরুণ সদস্য। গাঁজাসহ আটক এক যুবক পুলিশের হাত থেকে পালানোর সময় পিয়ারুল ইসলাম নামে ওই এএসআই এর পেট ও বুকে ছুরিকাঘাত করে। চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে তার মৃত্যু হয়। এ ঘটনায় ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শাকিল মাহমুদের ক্যামেরায় রতন সরকারের রিপোর্ট। দায়িত্বরত অবস্থায় মাদক কারবারির ছুরিকাঘাতে জীবন্তিত হল রংপুর মহানগর পুলিশের এএসআই পিয়ারুল ইসলামকে। শনিবার বেলা ১১টার দিকে মৃত্যুর পর তরুণ এই পুলিশ সদস্যের লাশ রংপুর মেডিকেলের আইসিইউ থেকে বের করার সময় চোখের পানি ধরে রাখতে পারেননি সহকর্মীরা। খুবই প্রাণের একজন অফিসার ছিল ভাই, এর চেয়ে আর বেশি কিছু বলতে পারবো না ভাই। ও আমাদের থানার সবচেয়ে ভালো অফিসার ছিল এবং সবার সাথে মিশুক ছিল। 2 সন্তানের বাবা পিয়ারুলের বাড়ি পাশের জেলা লালমনিরহাটে। চাকরি জীবনে সৎ ও সাহসী ছিলেন পিয়ারুল। আসামি ধরতে নিয়ে গিয়ে চাকু মারি দিয়েছে। দৃষ্টান্তমূলক একটা বিচার আমরা চাই, সরাসরি ফাঁসি চাই, এছাড়া কোনো ওয়ে নাই। শনিবার মধ্যরাতে নগরীর সাহেবগঞ্জ এলাকায় মাদক বিরোধী অভিযানে গিয়ে গাঁজা সহ এক আসামিকে আটক করলে পিয়ারুলের বুক ও পেটে ছুরি মারে সে। এরপরই ওই আসামি পলাশকে গ্রেফতার করা হয়। পিয়ারুল আসলে একজন চৌকস পুলিশ অফিসার এবং সে একজন সাহসী এবং সে অনেক মাদক অভিযানে তার দক্ষতা আছে। আমাদের আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে। আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আমরা কথা বলেছি। ২০১২ সালে পুলিশের চাকরিতে যোগ দেন পিয়ারুল। রংপুর মেট্রোপলিটন পুলিশ গঠনের পর ৩ বছর আগে হারাগাছ থানায় যোগ দেন তিনি। রতন সরকার, সময় সংবাদ, রংপুর। লোভনীয় অফার দিয়ে গ্রাহকদের সঙ্গে প্রতারণার অভিযোগে ই-কমার্স প্রতিষ্ঠান ই-ভ্যালির বিরুদ্ধে ২০২০ সালে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের দায়ের করা মামলার তদন্ত প্রায় শেষ পর্যায়ে। প্রতিবেদন হাতে পেলেই মামলার রায় ঘোষণা করা হবে। লোভনীয় অফারের ফাঁদে ফেলে গ্রাহক প্রতারণা ও অর্থ আত্মসাতের মামলায় বর্তমানে কারাগারে রয়েছে ই-ভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাসেল ও তার স্ত্রী শামিমা নাসরিন। এবার প্রতিষ্ঠানটির বিরুদ্ধে নতুন মামলার কথা জানালো বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন। কমিশন বলছে ২০২০ সালের ১২ই আগস্টে প্রচারিত ঈদ ধামাকা অফার নিয়ে বিজ্ঞাপন প্রচার করে ই-ভ্যালি, যেখানে পণ্য ক্রয়ে ৮০% বেশি মূল্য ছাড় দেওয়ার কথা জানায় প্রতিষ্ঠানটি। এই বিজ্ঞাপনের সূত্র ধরে তদন্তে নেমে গ্রাহক প্রতারণার বিষয়টি নিশ্চিত হয় বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন। এরই প্রেক্ষিতে নেওয়া হয় আইনি ব্যবস্থা। এত কম দামে
মোটরসাইকেল অর্ধেক দামে দিয়ে দিচ্ছে, এগুলো কি করে সম্ভব? আমাদের কাছে কেউ অভিযোগ করে নাই, কিন্তু আমরা স্বপ্রণোদিত হয়ে মামলাটা করেছি। মামলার পাশাপাশি ইভ্যালি পুরো ব্যবসায়িক কার্যক্রমের বিষয়ে আলাদা তদন্ত শুরু করে প্রতিযোগিতা কমিশন, যা শেষ পর্যায়ে রয়েছে। আমরা তদন্ত কাজ চালিয়ে যাচ্ছি, তদন্তটা শেষ পর্যায়ে হয়ে গেছে বোধহয়। তদন্ত হয়তো আমরা রায়ে চলে যাব। এর মধ্যে তো আরও কিছু ঘটনা ঘটে গেছে যেগুলো আপনারা জানেন। এখন থেকে কোনো ই-কমার্স প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ থাকলে গ্রাহককে তা প্রতিযোগিতা কমিশনকে জানানোর পরামর্শ দেওয়া হয়। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। মেয়ের বিয়ে, সন্তানের লেখাপড়া কিংবা ভালো ভবিষ্যতের আশায় বিমা করে বিপাকে পড়েছেন গাইবান্ধার খেটে খাওয়া প্রায় ৩০,০০০ মানুষ। রিকশা ভ্যানে ঘাম ছড়িয়ে, আবার কেউ বাসা বাড়িতে কাজ করে টাকা জমালেও মেয়াদ শেষে লাভ তো দূরের কথা, আসলে মিলছে না। হিদায়াতুল ইসলাম বাবুর রিপোর্ট, ক্যামেরায় ছিলেন আতাউল হক সাগর। একযোগে অনেক টাকা পাওয়ার আশায় দরিদ্র পরিবারের বাক প্রতিবন্ধী মারুফার শিশু ভাতার পুরো টাকাটাই জমানো হয় পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সে। 10 বছর পর বিমার মেয়াদ শেষে শহরের সরকার পাড়ার মারুফার মতো গাইবান্ধার দিনমজুর খেটে খাওয়া মানুষগুলো পাচ্ছেন না জমানো টাকা। আমার কোনো খেলাফিয়া ছিল না, আমি 200 করে টাকা জমা দিছি। আমার কাগজপাতি জমা নিল, টাকা তো দিলই না। এই টাকা টুকা নিয়ে নাই, পলাইছে নাকি? শহরের ডিবি রোড থেকে উধাও পদ্মা লাইফের অফিস খোঁজাখুঁজির পর তুলসীঘাটে পাওয়া গেলেও পিয়ন ছাড়া কোনো কর্মকর্তা নেই সেখানে। আমরা তো বাড়ি থাকতে পারি না, লোকজন আসে বাড়িতে হামলা করে, আমার গরু বাঁচতে মানুষ নিয়ে গেছে। অফিসের ইনচার্জ আসেন না। হয়রানির পর অফিস খুঁজে এসে গ্রাহকরা সমস্ত ক্ষোভ ঝেড়ে যান পিয়ন তাহারুলের ওপর। মোবাইল ফোনে কর্মকর্তা জানালেন টাকা দিতে না পারায় গ্রাহকের ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন তিনি। মেয়াদ শেষ হয়েছে কিনা বা হবে কিনা মনে করেন যা হয়তো ফাইল টাইল নেওয়া হয়, এই জন্যে আমি অফিস পিয়ন, এর বেশি আমি কিছু করতে পারি না। মেয়াদ শেষ হয়েছে, গ্রাহকের টাকা দিতেই হবে। কোম্পানি এখন দিচ্ছে না, গ্রাহকের সামনে দাঁড়ানোর মতো ভাষার কোনো কর্মী নাই। তবে অভিযোগ পেলে ব্যবস্থা নেয়ার আশ্বাস ইউএনওর। বিমা কোম্পানির সাথে কথা বলে বা তাদের সাথে কথা বলে যদি কোনো আইনগত ব্যবস্থা তাদের পক্ষে নেওয়ার দরকার হয় আমি নিব। জিএম সুলতানের তথ্য মতে গেল কয়েক বছরে জেলায় প্রায় 30,000 গ্রাহকের বিমার মেয়াদ উত্তীর্ণ হয়েছে, যাদের বিমা দাবির কয়েক কোটি টাকা এখনো পরিশোধ করা হয়নি। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। দেখছেন প্রবাসের সময়, সঙ্গে থাকুন। বঙ্গবন্ধু ফাউন্ডেশন যুক্তরাষ্ট্রের আয়োজনে বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাদার অব হিউম্যানিটি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার 75তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হবে 27 সেপ্টেম্বর সোমবার কুইন্সের ওয়ার্ল্ড ফেয়ার মেরিনা মিলনায়তনে। অনুষ্ঠানে প্রধান অতিথি মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের চেতনার সকল প্রবাসী আমন্ত্রিত। আমন্ত্রণে ডক্টর খন্দকার মনসুর সভাপতি, আব্দুল কাদের মিয়া সাধারণ সম্পাদক, বঙ্গবন্ধু ফাউন্ডেশন যুক্তরাষ্ট্র। দেখছেন প্রবাসের সময়। আফগানিস্তানকে যেন সন্ত্রাসবাদীরা ব্যবহার করতে না পারে সে ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জাতিসংঘের সাধারণ অধিবেশনে দেয়া ভাষণে তিনি এই কথা বলেন। এ সময় বিশ্বের ভ্যাকসিন প্রস্তুতকারক সংস্থাগুলোকে ভারতে এসে ভ্যাকসিন তৈরির আহ্বান জানান মোদী। স্থানীয় সময় শনিবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘের ৭৬তম সাধারণ সভায় ভাষণ দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ সময় মোদী বলেন, ভারত ইতোমধ্যে বিভিন্ন দেশকে করোনার ভ্যাকসিন দেওয়া শুরু করেছে। পাশাপাশি বিশ্বের ভ্যাকসিন প্রস্তুতকারক সংস্থাগুলোকে ভারতে এসে ভ্যাকসিন তৈরির আহ্বান জানান মোদী। अपने दायित्व को समझते हुए भारत ने एक बार फिर दुनिया के जरूरतमंदों को वैक्सीन देनी शुरू कर दी है। दुनिया भर के वैक्सीन मैन्युफैक्चरर्स को भी आमंत्रित करता हूं, कम मेक वैक्सीन इन इंडिया। মোদী বলেন, ভারত বিশ্বের প্রথম দেশ হিসেবে ডিএনএ ভ্যাকসিন তৈরি করেছে, যা 12 বছরের বেশি বয়সীদের প্রয়োগ করা যাবে। भारत ने दुनिया की पहली डीएनए वैक्सीन विकसित कर ली है, जिसे 12 साल की आयु से ज्यादा के सभी लोगों को लगाया जा सकता है। ভাষণে মোদী বলেন, আফগানিস্তানকে যেন সন্ত্রাসীরা ব্যবহার করতে না পারে, দেশটির অস্থিতিশীল পরিস্থিতির সুযোগ যেন কেউ না নিতে পারে সে বিষয়ে সব সময় সতর্ক থাকার আহ্বান জানান তিনি। कि अफगानिस्तान की धरती का इस्तेमाल आतंकवाद फैलाने और आतंकी हमलों के लिए न हो। हमें इस बात के लिए भी सतर्क रहना होगा कि वहां की नाजुक स्थितियों का कोई देश अपने स्वार्थ के लिए इस्तेमाल करने की कोशिश न करे।
নিজ বক্তব্যে তিনি আরো বলেন, ভারতের 6 লাখের বেশি গ্রামে ড্রোনের মাধ্যমে ডিজিটাল ম্যাপিং করার কাজ শুরু হয়েছে। দেশটির 36 কোটির বেশি মানুষকে বিমার আওতায় আনা হয়েছে। উন্নয়নের পথে দ্রুতই এগিয়ে চলেছে ভারত। ধন্যবাদ। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। বন্ধুর সঙ্গে দেখা করতে বাসা থেকে বের হয়ে নিহত ব্রিটিশ বাংলাদেশি স্কুল শিক্ষিকা সাবিনা নেসার স্মরণে লন্ডনে কয়েকশো মানুষ সমবেত হয়ে শ্রদ্ধা জানিয়েছেন। অকাল ও অনাকাঙ্ক্ষিত এই মৃত্যুতে সমবেদনা জানান তারা। এদিকে লন্ডন পুলিশ ঘটনার সঙ্গে সম্পৃক্ত একজনকে গ্রেফতার করেছে। শোয়েব কবিরের রিপোর্ট। আলোর প্রার্থনা নিয়ে সমবেত হয়েছে কোমলমতি শিশু থেকে শুরু করে হাজারো নানা বয়সী মানুষ। সাবিনার আত্মার শান্তি কামনায় প্রার্থনা করেন তারা। যে পার্কে ব্রিটিশ বাংলাদেশি স্কুল শিক্ষিকা সাবিনা নেচার নিহত হন তার পাশেই জড়ো হন শত শত মানুষ। মঞ্চের এক পাশে সাবিনার বাবা মা, বোন আর আত্মীয়রাও উপস্থিত ছিলেন। এক সপ্তাহ আগে প্রাণ হারানো ফ্রেমবন্দি সাবিনার ছবি নিয়ে কান্নায় ভেঙে পড়েন তার বোন। পরিবারের লাগে দোয়া করি আমরা, তাই যেন একটা কাটিয়ে উঠতে পারেন এই বিপদটা কি। যে কিডব্রোক পার্ক ধরে সাবিনা হেঁটে আসার পথে নৃশংস হত্যার শিকার হন, সেই পথ ধরে তার স্মরণে ঢল নামে শোকাহত স্বজন ও সতীর্থদের। দুঃখজনক হইলেও একটু সত্যি, কিন্তু আমরা সাবিনা যে তান্ডে আমরা আড়াইছি খোঁজনক জানাইলাম যে এই ধরনের একটা ইনসিডেন্ট হওয়ার জন্য। ব্রিটিশ বাংলাদেশি 28 বছর বয়সী তরুণী সাবিনা নেচার গত 17 সেপ্টেম্বর বন্ধুর সাথে দেখা করতে বের হয়ে বাসার পাশেই পার্কে নৃশংস হত্যার শিকার হন। এই ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। জড়িত আরো একজনের ছবি ও একটি সিলভার রঙের গাড়ির ছবি প্রকাশ করা হয়েছে। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। বাংলাদেশে প্রবাসী বিনিয়োগ বাড়ানোর লক্ষ্যে কাজ করে যাচ্ছে ব্রিটেনের বাংলাদেশি ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স। সরকারের সহযোগিতা পেলে বিনিয়োগের হার বাড়বে বলে আশাবাদী সংগঠনটি। বৃহস্পতিবার লন্ডনের ম্যানচেস্টারের বাংলাদেশ দূতাবাসের ভারপ্রাপ্ত সহকারী হাইকমিশনারের সাথে মতবিনিময় করেন সংগঠনটির নর্থ ওয়েস্ট রিজিয়নের সদস্যরা। নর্থ ওয়েস্ট রিজিয়নের প্রেসিডেন্ট মিজানুর রহমান মিজানের নেতৃত্বে ব্যবসায়িক এই সংগঠনের কর্মপরিধি বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা করেন তারা। সকল বিনিয়োগকারীদেরকে আমি আহ্বান করতে চাই, বাংলাদেশ সরকার আপনাদের পাশে আছে। যে কোনো ধরনের সহায়তার জন্য আপনারা যদি আমাদের সাথে যোগাযোগ করেন, আমরা সকল ধরনের সহায়তা আপনাদেরকে করব। বাংলাদেশে যারা ইনভেস্টমেন্ট অপরচুনিটি রয়েছে সেইগুলো আমরা শেয়ার করা, পাশাপাশি এই দেশে ব্রিটিশ বাংলাদেশে যারা বিজনেস পিপল রয়েছে তাদেরকে একত্রিত করে আমরা কিভাবে সঠিক ইনফরমেশন দিতে পারি এবং নতুন প্রজন্মের যারা রয়েছে তাদেরকে বাংলাদেশে ইনভেস্ট করার জন্য আমরা কিভাবে উদ্বুদ্ধ করতে পারি। জলবায়ু পরিবর্তন মোকাবেলায় জোরালো পদক্ষেপ নিতে আয়ারল্যান্ড সহ বিশ্ব নেতাদের আরও সতর্ক হয়ে কাজ করার দাবিতে দেশটির বিভিন্ন শহরে বিক্ষোভ করেছেন স্কুলের শিক্ষার্থীরা। বৃষ্টি উপেক্ষা করে শিক্ষার্থীদের সঙ্গে অভিভাবকরাও সামিল হন বিক্ষোভে। আয়ারল্যান্ড থেকে সৈয়দ জুয়েলের রিপোর্টে বিস্তারিত। জলবায়ু পরিবর্তনের কারণে অতিবৃষ্টি, অনাবৃষ্টি, খরা ও তাপদাহ বেড়েছে বিশ্বজুড়ে। তুষার ও বরফ হ্রাসের কারণে সমুদ্রের উচ্চতা বাড়ছে ব্যাপক হারে। এ ভয়াবহ সমস্যা থেকে পরিত্রাণ পেতে বিশ্বের পরিবেশবিদরা নানা উপায় খুঁজছেন। তবে বিশ্ব মোড়ল দেশগুলোর নেতাদের যতটা দ্রুত পদক্ষেপ নেওয়ার কথা তা থেকে তারা অনেকটাই পিছিয়ে। তাই জলবায়ু সংকট মোকাবিলায় আয়ারল্যান্ড সহ বিশ্ব নেতাদের নতুন পরিকল্পনা সাজাতে বিক্ষোভ করেছেন আইরিশ শিক্ষার্থীরা। দেশটির বিভিন্ন স্থানে নানা প্ল্যাকার্ড হাতে নিয়ে আন্দোলনে অংশ নেন শিক্ষার্থী সহ অভিভাবকরাও। আগত শিক্ষার্থী ও অভিভাবকরা জানান সচেতনতা বৃদ্ধিতে নানা পরিকল্পনার কথা। বর্তমান জলবায়ু পরিস্থিতি নিয়ে বিক্ষোভ করতে আমরা এখানে জড়ো হয়েছি। আজ বৃষ্টি থাকা সত্ত্বেও অনেকেই এখানে এসেছেন। প্রতি বছরই জলবায়ু নিয়ে কথা বলতে আমরা একত্র হই। বিভিন্ন স্থান থেকে অনেকে এসেছেন বিক্ষোভে অংশ নিতে। এদিকে ছাত্রছাত্রীদের এই আন্দোলনকে সমর্থন করেছেন দেশটির প্রধানমন্ত্রী মিশেল মার্টিন। সৈয়দ জুয়েল, সময় সংবাদ, আয়ারল্যান্ড। অস্ট্রেলিয়ায় করোনা মহামারীতে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন শিক্ষার্থীরা। তবে শুরু থেকেই সরকারের পাশাপাশি প্রবাসী দ্বৈত নাগরিক ও বিভিন্ন অঙ্গ সংগঠন ক্ষতিগ্রস্ত পরিবার ও শিক্ষার্থীদের পাশে থাকার চেষ্টা করেছে। অস্ট্রেলিয়া থেকে এস এম আমিনুল রুবেলের রিপোর্ট।
গত বছর বিভিন্ন দৃষ্টান্তমূলক পদক্ষেপের মাধ্যমে অনেকটা সফলভাবে করোনা মোকাবেলা করে আসছিল অস্ট্রেলিয়া। তবে পৃথিবীর অন্যান্য দেশ যখন করোনার সাথে যুদ্ধে অনেকটা এগিয়ে গেছে, সেখানে গত কয়েক মাসে অস্ট্রেলিয়ার কয়েকটি প্রদেশে চলছে করোনার তৃতীয় প্রবাহ। গত প্রায় 3 মাসেরও বেশি সময়ে কঠোর লকডাউনে আছে সিডনি। এছাড়া করোনা বেড়ে যাওয়ায় দ্বিতীয় বৃহত্তম শহর মেলবোর্ন আর রাজধানী ক্যানবেরাও লকডাউনে। লকডাউনের প্রভাবে অর্থনৈতিকভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলাদেশের মতো স্বল্প আয়ের দেশ থেকে উচ্চ শিক্ষার্থে অস্ট্রেলিয়ায় পড়তে আসা শিক্ষার্থীরা। বিভিন্ন মেয়াদে লকডাউনে নাগরিকরা সরকারি সহায়তা পেয়ে আসলেও খুব বেশি সুযোগ সুবিধা দেওয়া হয়নি আন্তর্জাতিক শিক্ষার্থীদের, বরং খণ্ডকালীন চাকরি হারিয়ে অনেকেই আর্থিক অসঙ্গতিতে পড়েছে। তবে গেল বছর অস্ট্রেলিয়ার করোনা সংক্রমণের শুরু থেকেই চাকরি হারিয়ে সাময়িক অসুবিধায় পড়া প্রবাসী ও শিক্ষার্থীদের জন্য উপহার সামগ্রী নিয়ে পাশে এসে দাঁড়িয়েছে অস্ট্রেলিয়ার প্রায় প্রতিটি বাংলাদেশি সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন। আমরা আজ এখানে এসেছি বাংলাদেশিদের পাশে দাঁড়িয়ে কমিউনিটির সেবা করতে, তাদের জন্য যারা এই করোনাকালীন সময়ে কিছুটা কঠিন সময় পার করছে। এবং বাংলাদেশিদের ধন্যবাদ, সিডনিতে এই কঠোর পরিস্থিতিতে তারা কষ্ট করে সবার জন্য সেরা কাজগুলি করে যাচ্ছে। আমি লেকেম্বার সকল বাংলাদেশিকে ধন্যবাদ দিতে চাই। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে সকলেই কোভিডের নিয়মনীতি মেনে চলছে, মাস্ক ব্যবহার করছে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে করোনায় সংক্রমণের হার কমিয়ে রাখতে সাহায্য করছে। আমরা আজ এখানে এসেছি বাংলাদেশিদের দেয়া উপহার সবার কাছে পৌঁছে দিতে। আমার কাছে গর্ব লাগছে এমন মহৎ কাজের সাথে সম্পৃক্ত হতে পেরে। বাংলাদেশিদের সাথে সময় কাটানো সব সময় ভালো লাগে, তারা অনেক ভালো কাজ করছে। প্রবাসী বাংলাদেশিরা মহামারীতে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে সামাজিক কর্মকাণ্ডে নিজেদের বিলিয়ে দিয়ে অস্ট্রেলিয়া সরকার ও মিডিয়ার আলোচনায় এসেছে। বিভিন্ন পর্যায়ে অনেকেই অর্জন করেছেন প্রশংসাপত্র। শুধু বাংলাদেশি নয়, বাংলাদেশিদের দেয়া উপহার পৌঁছে গেছে মিশ্র সংস্কৃতির অস্ট্রেলিয়ার বিভিন্ন পরিবারে। অস্ট্রেলিয়া একটি বৃহৎ দেশ হলেও এর জনসংখ্যা মাত্র 2.5 কোটির মতো। তবে এখানে প্রবাসী বাংলাদেশির সংখ্যা 1 লক্ষেরও কম। এই গুটি কয়েক বাংলাদেশি কিন্তু ছড়িয়ে ছিটিয়ে আছে অস্ট্রেলিয়ার বড় বড় শহরগুলোতে, এবং এই অল্প সংখ্যক বাংলাদেশি অস্ট্রেলিয়ার অর্থসামাজিক উন্নয়নে চরমভাবে অবদান রাখছে। প্রশংসা কুড়িয়ে নিচ্ছে সরকারের, মসৃণ পথ তৈরি করে রাখছে আগামী প্রজন্মের জন্য। এস.এম. আমিনুল রুবেল, সময় সংবাদ, অস্ট্রেলিয়া। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ঢাকা কুয়েত সরাসরি চলাচলের অনুমতি পেলেও শিডিউল ঘোষণা না হওয়ায় এই সুবিধা নিচ্ছে কুয়েত এয়ারওয়েজ ও আল জাজিরা এয়ারলাইন্স। বিমানের ফ্লাইট চালু না হওয়ায় প্রবাসী যাত্রীদের গুনতে হচ্ছে টিকিটের অতিরিক্ত ভাড়া। এতে হতাশা জানিয়েছেন প্রবাসীরা। শরীফ মোহাম্মদ মিজানুর রহমানের তথ্য ছবিনের রিপোর্ট। করোনা মহামারীর ধকল কাটিয়ে স্বাভাবিক হতে শুরু করেছে কুয়েতের জনজীবন। সরকারি বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে চলছে শতভাগ কর্মযজ্ঞ। দীর্ঘদিন বন্ধ থাকার পর খুলে দেয়া হয়েছে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর। ইতোমধ্যে বিভিন্ন দেশে আটকে পড়া প্রবাসীরা তাদের কর্মস্থলে ফিরতে শুরু করেছেন। কুয়েত সরকার বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং কুয়েত এয়ারওয়েজ এই দুটি প্রতিষ্ঠানকে সরাসরি ফ্লাইট পরিচালনার অনুমতি দিয়েছে, কিন্তু কুয়েত এয়ারওয়েজের টিকিটের দাম 300 থেকে 350 দিনার বা বাংলাদেশি টাকায় প্রায় 1 লাখ টাকা গুনতে হচ্ছে। টিকিটের চড়া মূল্যের কারণে অনেক প্রবাসী কুয়েত ফিরতে পারছেন না। কুয়েত এয়ারওয়েজ আর আল জাজিরা দুইটাই কুয়েতের বিমান, যে বিমানগুলোর প্রাইস অনেক হাই, অনেক বেশি মূল্য দিয়ে আমাদের চড়া দাম দিয়ে আমাদেরকে আসতে হয়েছে। বাংলাদেশ বিমান যদি প্যাসেঞ্জার নিয়ে আসতো তাহলে হয়তো আমাদের কিছু অর্থ ব্যয় কম হতো এবং টিকিটের দামও কম হতো। আগে ঢাকা কুয়েত রুটে বাংলাদেশ বিমান ও কুয়েত এয়ারওয়েজ এই দুটি ফ্লাইটে প্রবাসীরা 100 থেকে 150 দিনারের মধ্যে টিকিট কিনতে পারতেন, কিন্তু বর্তমানে শুধু কুয়েতে প্রবেশ করতে খরচ হচ্ছে তার 3 গুণ। এর কারণ হিসেবে তারা মনে করেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ শিডিউল না দেওয়ার কারণেই কুয়েত এয়ারওয়েজ এই সুবিধা নিচ্ছে। সময় সংবাদ, কুয়েত। পরিবার পরিজনের মুখে হাসি ফোটাতে প্রবাসে কষ্টের জীবন বেছে নিয়েছেন বাংলাদেশিরা। প্রবাসে দিনরাত কষ্ট করে পরিশ্রমের অর্থ পাঠান দেশের স্বজনদের কাছে। কাতার প্রতিনিধি আনোয়ার হোসেন মামুনের তথ্য ছবিনের রিপোর্ট। কাতার প্রবাসী ঢাকার বিল্লাল হোসেন কনস্ট্রাকশন শ্রমিক হিসেবে 26 বছর কাতারে কর্মরত আছেন। প্রতি মাসে পরিবারের জন্য 40 থেকে 50 হাজার টাকা দেশে পাঠান। এরপরও পরিবারের চাহিদা পূরণ হয় না বলে আক্ষেপ তার। সংসারের 40 বা 40 হাজার 50 হাজার টাকা প্রতি মাসে দেই,
এরপরও হয় তৃষ্ণা মিটে না। শুধু বিল্লাল হোসেন নন, তার মতো বহু প্রবাসী আছেন প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রচণ্ড গরমের মধ্যে মাথার ঘাম পায়ে ফেলে দেশে থাকা স্বজনদের মুখে হাসি ফোটাতে কঠোর পরিশ্রম করে যাচ্ছেন। কি করবো এখন, ঘরের মতো কাজ করতে সন্তান আছে, বাচ্চা কাচ্চা আছে, বাড়ি থেকে বলে টাকা দেয় কোথেকে দেবো, কষ্ট বিনিময়েও টাকা বাড়াতে পারতেছি না, আর দেশের অবস্থা খারাপ। অনেকেই টাকা পয়সা মারি চলে যায়, আজকে দিব কালকে দিব, 15 দিন পরে দিব, 10 দিন পরে বলে কিন্তু ডেট দেওয়ার সময় উনি টাকা না চলে যায়। কাতারে 4 লাখের বেশি বাংলাদেশি কর্মরত আছেন। কিছু সংখ্যক বাংলাদেশি ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত থাকলেও বেশিরভাগ নির্মাণ শ্রমিক হিসেবে কর্মরত রয়েছেন। দেশটি থেকে বছরে রেমিটেন্স আয় প্রায় 100 কোটি মার্কিন ডলার। সময় সংবাদ, কাতার। দেখছেন প্রবাসের সময়, সঙ্গে থাকুন। দেখছেন প্রবাসের সময়। সিনেমা হল এক সময়ের বিনোদনের অন্যতম মাধ্যম, অথচ কালের বিবর্তনে এর জৌলুস ঠেকেছে তলানিতে। একে একে বন্ধ হয়ে যাচ্ছে বেশিরভাগ হল, আবার যেগুলো টিকে আছে তাও দর্শকের অভাবে বন্ধের পথে। হল ঘুরে সিনেমা দেখে এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছেন রিপোর্টার রাশেদ বাপি, ছবি তুলেছেন শাহিনুর রহমান। ঘড়ির কাঁটায় সময় এখন ঠিক সন্ধ্যা 5:30। আমাদের অবস্থান রাজধানীর ফার্মগেটের আনন্দ সিনেমা হলের সামনে। উদ্দেশ্য, সময়ের ব্যবধান, যুগের চাহিদার, তথ্য প্রযুক্তির এ পর্যায়ে এসে কেমন আছে এক সময়ে মানুষের বিনোদনের অন্যতম ক্ষেত্র সিনেমা হলগুলো। গোধূলি বেলার আলো আধারি পেরিয়ে হলের প্রধান ফটকে আমরা। চারিদিকে মিটমিট করে জ্বলা লালচে বাতির আলোতে রূপালী জগতের রঙিন সব পোস্টার। টিকিট কাটার আগে পোস্টারে চোখ বুলিয়ে নিচ্ছেন কেউ কেউ। প্রায় 20 বছর ধরে ছবি দেখি না, সময় কাটানোর জন্য একটু সিনেমা দেখতে আসছি। ভাই টিকিট কত করে? 70। আচ্ছা, আমাকে 2টা দেন। শো শুরু হতে বাকি আর মাত্র 15 মিনিট। এ পর্যায়ে এসে বিনোদনের সুযোগটি হাতছাড়া করতে চায় না টিম সময়। সিদ্ধান্ত সিনেমাটি দেখার। নির্ধারিত সময়ের কিছু পরে সন্ধ্যা 6:30টার দিকে শুরু হলো AR মুকুল নেত্রবাদী পরিচালিত সিনেমা 50-50 লাভ। গল্পের প্রয়োজনে কখনো নাচ, গান, কৌতুক, আবার চলছে মারামারির দৃশ্য, কিন্তু নেই চিরচেনা আনন্দ, উল্লাস, হই হুল্লোড় কিংবা করুণ দৃশ্যে বেদনার নীরবতা। সিনেমায় তখন বিরতি। এই সুযোগে আমরা কথা বলে নিতে চাই হল কর্মীদের সঙ্গে। আগে পিটাই তো বুকিং খুলে নাকি, আর এখন আমি খুলে বয়ে থাকি। মাঝে মাঝে নাইট শো সেল না হলে আমরা নাইট শো বন্ধ রাখি। প্রায় 10 মিনিটের বিরতি শেষে আবার শুরু হলো সিনেমা। তবে অবাক করার বিষয় হচ্ছে, যে সংখ্যক দর্শক নিয়ে শুরু হয়েছিল সিনেমাটি, তার অর্ধেকই খুঁজে পাওয়া গেল না বিরতির পরে। কেমন লাগলো দেখে? না, ভালো না তো, একদম আপনাকে পরিচালক ভালো না, নায়ক ভালো না, নায়িকা ভালো না। তথ্য বলছে 90-এর দশকে দেশে সচল সিনেমা হল ছিল 1435টি, কিন্তু সম্প্রতি এসে দাঁড়িয়েছে মাত্র 62টিতে। আমাদের কোনোই আপত্তি নাই সিনেমা হল ভেঙে মার্কেট হোক, কিন্তু সেখানে একটা সিনেপ্লেক্স তৈরি করা হোক। কেটার করতেছে সিঙ্গেল স্ক্রিন ফর নিম্নবিত্ত মধ্যবিত্ত, এরা কোথায় যাবে? এরা কিন্তু সবসময় কিন্তু সিনেপ্লেক্সে তারা যাবে না। শুধু হলের মানোন্নয়নই নয়, ইউটিউব ও OTT প্ল্যাটফর্মের এই যুগে সিনেমার কাহিনী, সংলাপ ও শিল্পী বাছাই সহ সামগ্রিক উন্নতির দিকেও রাখতে হবে নজর। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। বিসিবি নির্বাচনের জন্য মনোনয়নপত্র নিয়েছেন আরও 24 জন। এ নিয়ে 23 পরিচালক পদের বিপরীতে মনোনয়নপত্র নিলেন 32 জন। তবে প্রতিদ্বন্দ্বী না থাকায় সরাসরি পরিচালক নির্বাচিত হয়েছে চট্টগ্রাম, খুলনা, রংপুর ও বরিশালে। নির্বাচন হবে ঢাকা ও রাজশাহীতে। শনিবার মিরপুরে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে বৃষ্টির তীব্রতা। তবুও স্টেডিয়াম পাড়ায় নিরুত্তাপ নির্বাচনে উত্তাপ ছড়িয়েছেন পরিচালকরা। ক্যাটাগরি 1 বা আঞ্চলিক জেলা ক্রীড়া সংস্থার জন্য নির্ধারিত 10 পরিচালক পদের মধ্যে 7 জনই ইতোমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় হয়েছে নির্বাচিত। চট্টগ্রামের 2 কোটায় আকরাম খান আর আজম নাছির, সিলেটের শফিউল আলম নাদেল, খুলনায় শেখ সোহেল ও কাজী ইনাম, রংপুরে আনোয়ারুল ইসলাম এবং বরিশালে নির্বাচিত হয়েছেন আলমগীর আলো।
তবে নির্বাচন হচ্ছে ঢাকা বিভাগে। 2 পদের বিপরীতে লড়বেন নাইমুর রহমান দুর্জয়, তানভীর টিটু, আশফাকুল টিটু ও খালেদ হোসেন। আর রাজশাহী থেকে পরিচালক হতে খালেদ মাসুদ পাইলট চ্যালেঞ্জ জানাবেন সাইফুল আলম স্বপনকে। ক্যাটাগরি 2-এ 12 পদের বিপরীতে লড়বেন 17 জন, যেখানে নাজমুল হাসান পাপন ছাড়াও আছেন মাহবুব আনাম, মাসুদুজ্জামান, এনায়েত হোসেন, মঞ্জুর কাদের ও শওকত আজিজ রাসেল। প্রথমবারের মতো মনোনয়নপত্র তুলেছেন সাবেক পরিচালক ও প্রয়াত আফজালুর রহমান সিনহার ছেলে ফাহিম সিনহা। আর গেলবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেও ক্যাটাগরি 3-এ এবার খালেদ মাহমুদ সুজনকে লড়তে হবে নাজমুল আবেদিন ফাহিমের বিপক্ষে। আজকে এখানে এসে আমি বেশ কিছু নতুন মুখ দেখেছি এবং এটা দেখে আমি অত্যন্ত খুশি। এটাই আমি চাচ্ছি যে নির্বাচন হোক এবং নতুন নতুন মানুষ আসুক, এটাই আমি চাই। কাউন্সিলে দিয়ে তুলেছি ইলেকশন করার জন্য, এখন ইলেকশন হলে ইলেকশন করব। আর যদি ক্লাবের সবাই মনে করে যে রাইট ক্যান্ডিডেট, তাহলে নিশ্চয়ই ক্রিকেট বোর্ডে আসতে পারবো। একদিন বিরতির পর সোমবার মনোনয়নপত্র দাখিলের দিন। 6 অক্টোবর হবে ক্রিকেট বোর্ডের বহু কাঙ্ক্ষিত নির্বাচন। মাহবুব লিমন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। দেশের টাকা দেশে রাখতেই বাংলাদেশ বিমানের ফ্লাইটে নিউ ইয়র্কে এসেছি, সমালোচনার কড়া জবাব প্রধানমন্ত্রীর। বিএনপি জামায়াতের টাকায় অপপ্রচার চালাচ্ছে একটি মহল। আগামী বছরের জুনেই পদ্মা সেতু উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, জানালেন ওবায়দুল কাদের। ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের পরীক্ষামূলক কাজ শুরু। এবং মধ্য নভেম্বরে এসএসসি ও ডিসেম্বরের শুরুতে এইচএসসি পরীক্ষা